নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম আমাদের এসডি স্যার বার্তায়। এবং আজকের যে এসডি স্যার বার্তা মূলত একটি বিষয় নিয়েই গঠিত হবে, সেটা হলো ২৭ তারিখের মহা আন্দোলন পুলিশ ছাত্রছাত্রীদের। এবং আমরা জানি শুধুমাত্র পুলিশ ছাত্রছাত্রীরা নয়, আমরা চাইব সমস্ত অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা, ইনস্টিটিউট, ইউটিউবার, মিডিয়া বন্ধু সবাই সেই দিন একস্বরে আসুন এবং লড়াই করুন যে আমাদের মূল যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে। তো আসুন ২৭ তারিখের মহা আন্দোলনে আমাদের মূলত কী কী দাবি রয়েছে এবং কেন রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করি। এই দাবিগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং আমি জানি না এই দাবির সাথে আগামী দিনে বাংলার সবাই সম্মিলিত হবে কি না, তবে আমি এটা সবসময় বলবো যে সম্মিলিতভাবে যে দাবি বা যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে। সেটা আমার এই দাবিটা কেন মানা হলো না বা ওর ওই দাবিটা কেন মানা হলো, ও গেলে আমি যাব না, আমি গেলে ও যাব না, এই ধরনের কোনো রকম চিন্তাভাবনা নিজেদের মন থেকে দূরে সরিয়ে দাও। কারণ মনে রাখতে হবে, একতা না থাকলে আলটিমেটলি কিছু হবে না। আর তোমরা রিসেন্ট দেখতে পারো যে পিএসসির অভিযান যেটা হয়েছে ২০ তারিখ, সেখানে মাত্র ৩০০ থেকে ৪০০ ছেলেমেয়ে যাদেরকে আমরা দেখেছি পিএসসির সামনে। এবং দেখেছো আজকে এত কম সংখ্যক ছেলেমেয়ে নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, আলটিমেটলি পিএসসির শীত ঘুমে চলে গেছে। ওই দুই একটা নোটিফিকেশান, দুই একটা রেজাল্ট কোনো রকমে আপাতত বার করিয়ে পরিস্থিতিকে সামান্য ধামাচাপা দেওয়া হয় যখনই আন্দোলন হয়। তারপর আবার যেইকে সেই যেমন চলছে তেমন এইভাবেই চলে আসছে পিএসসি। এবং এই করতে করতে আজকে পিএসসি মৃত হয়ে গেছে। মৃত ছাত্রছাত্রীদের কাছে পিএসসি মৃত হয়ে গেছে। পিএসসিকে নিয়ে আর বাংলা ছাত্রছাত্রী কেউ ভাবেই না। তারা ভেবেই ফেলেছে যে হচ্ছে হোক, যবে হবে তবে দেখা যাবে, এই একটা পরীক্ষা দিয়ে এলাম, এরকম একটা মনোভাব। সেই জায়গা থেকে যদি আমরা খেয়াল করে দেখি, পিআরবিকে নিয়ে বাংলার ছাত্রছাত্রীদের, অভিভাবকদের, ইউটিউবদের, টিচারদের, ইনস্টিটিউটদের প্রত্যেকেরই কিন্তু একটা আশা জেগেছে। কারণ অন্তত এই একটি বোর্ড যারা কিছুটা হলেও ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায় এবং বাংলা ছাত্রছাত্রীদের বেকারত্ব দূরীকরণে এই মোমেন্টে যদি কোনো বোর্ড সর্বাধিক গুরুত্ব পায় সেটা হলো পিআরবি বোর্ড। তাই প্রথমেই পিআরবি বোর্ডকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম যে আপনারা অসাধারণ কাজ করছেন, কিন্তু তার সাথে সাথে বেশ কিছু খামতি, বেশ কিছু গাফিলতি সেগুলো থাকেই। এবং সমালোচনা ছাড়া কেউ বড় হতে পারে না। আশা করি প্রত্যেকেই সমালোচনা শোনার জায়গায় নিজেকে রাখতে পারে এবং সেই সমালোচনা থেকে কী কী উন্নতি করা যায় এবং কিভাবে নিজেদের আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা যায় সেই বিষয়েই আমাদের আন্দোলন। সেই আন্দোলনে আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো। তো মূলত আমি আসি যে মূল যে সমস্যা সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না এবং সামনে চলে আসছে ভোট। মূলত আরেকটা জিনিস বিষয় হলো নতুন রিক্রুটমেন্ট বেরোচ্ছে না, সামনে চলে আসছে ভোট। অর্থাৎ ভোট কিন্তু দুয়ারে, কিন্তু রিক্রুটমেন্টেরও দেখা নেই, রেজাল্টেরও দেখা নেই। এই রকম একটা পরিস্থিতি থেকে আমরা আশা করি যে আগামী সপ্তাহতেই হয়তো ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট চলে আসবে এবং সেই মেরিট লিস্টে হয়তো প্রচুর 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 বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। যদি রেজাল্ট না আসে সেই ক্ষেত্রে এই এক্সিস্টিং যে ক্যান্ডিডেট যাদের এই বছর রেজাল্ট বেরোবে তারাও সকলে মিলে এই আন্দোলনে জয়েন করবে এবং তারপরে একটি বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। তবে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আন্দোলনের থেকেও বড় উদ্দেশ্য, সেটা হলো নতুন রিক্রুটমেন্ট এবং সিলেকশন যদি আন্দোলনের আগেই চলে আসে সেই ক্ষেত্রে আমাদের হয়তো আন্দোলন করেও কোনো মানে হয় না। কারণ আন্দোলন কিন্তু আমরা শুধুমাত্র লোক দেখাতে আন্দোলন করছি না, আমাদের দরকার আলটিমেটলি দাবি। দাবি যদি পূর্ণ হয়ে যায় তাহলে কেন আমরা খামোখা আন্দোলন করতে যাব? তো সুতরাং আমাদের যে মূল দাবি, সেই কী কী দাবি রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি। আশা করি বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের এই দাবিগুলোর সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে। প্রথমেই আসি আমাদের যে মূল যে দুটো দাবি, সেটা হলো নতুন রিক্রুটমেন্ট এবং তার সাথে সাথে এক্সিস্টিং যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো দ্রুত ফল প্রকাশ। এবং এই এক্সিস্টিং দ্রুত ফল প্রকাশের মধ্যে যে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো রয়েছে, যে চারটে পরীক্ষাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল যারা শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, প্রায় ১২,০০০ ছেলেমেয়ে। তো এটা একটা বড় রিক্রুটমেন্ট এবং এই রিক্রুটমেন্টে অনেক বেকারত্বের জ্বালা থেকে অনেকেই মুক্ত পেতে পারবে। তো এটা আমাদের অবশ্যই রয়েছে যে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট কিন্তু দ্রুত প্রকাশ করতে হবে। আন্দোলনের আগেই প্রকাশ করে দিলে সেটা মনে হয় সবচেয়ে ভালো হয়, কিন্তু যদি প্রকাশ না হয় তাহলে এই দাবিটা কিন্তু আন্দোলনের একদম প্রথম সারির দাবি হিসাবেই থেকে যাবে। এর সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আর কী অনগোয়িং পরীক্ষা রয়েছে, যেমন ধরো কেপি রয়েছে। সুতরাং দীর্ঘদিন ধরে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কেপি কনস্টেবলের কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেস এগোচ্ছে না। এবার তোমার যদি মনে হয় দাদা দীর্ঘদিন কোথায়, মাত্র তো 2 মাস হলো পরীক্ষা হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারলাম মাত্র 28 দিনের মধ্যে রেজাল্ট বার করে দিয়েছিল ডাব্লিউবিপি কনস্টেবল। সুতরাং চাইলে রেজাল্ট বার করা যায়, এটা অস্বাভাবিক কিছু না। ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট বার করে পিআরবি অতীতেই, মানে একদম ঘটমান অতীত, রিসেন্ট অতীত সেই নজির সৃষ্টি করেছে। আমরা আশা করি তারা তাদের এই নজির যেভাবে সৃষ্টি করেছিল সেই ধারা তারা এবারও বজায় রাখবে এবং খুব দ্রুত কেপি কনস্টেবলের কিন্তু
রেজাল্ট বেরিয়ে আসবে। এবং এর সাথে সাথে কেপিএসআইয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে এখনও পর্যন্ত মেন্সের রেজাল্ট বেরোয়নি, যেটা খুব হতাশার। 2023 সালের কেপিএসআইয়ের সম্ভবত ফর্ম বেরিয়েছে, এখনও পর্যন্ত মেন্সের রেজাল্ট এখনও আসেনি। এরপর ইন্টারভিউ পদ্ধতি রয়েছে এবং ডাব্লিউবিপিএসআই, সেই ডাব্লিউবিপিএসআইয়েরও কিন্তু প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আজকে মেন্সের পরীক্ষা হচ্ছে, এখন ইন্টারভিউ পদ্ধতি বাকি, মেন্সের রেজাল্ট বেরোনো বাকি, এই পদ্ধতিগুলো রয়েছে। সুতরাং আমরা চাইবো যে এই যে পদ্ধতিগুলো ধীরে ধীরে চলছে সেটা যেন দ্রুত করা হয়। তার কারণ 2024 থেকে 2025, 2025 থেকে 2026 ওবিসি মামলায় কিন্তু সিস্টেম জর্জরিত, এবং আমরা দেখতে পাচ্ছি ওবিসি মামলা এখনও রাজ্য পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। একটা ইন্টেরিয়াম রায়ের ওপর দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে, এখনও ওবিসি মামলা কিন্তু পুরোপুরি মেটেনি সুপ্রিম কোর্টে। সুতরাং সেই দিকে আমাদের নজর থাকবে, কিন্তু তার সাথে সাথে যে রিক্রুটমেন্ট, অনগোয়িং রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো যেন খুব দ্রুত হয়, সেদিকে আমাদের প্রথম এবং প্রধান ফোকাস থাকবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমতের জায়গা নেই। এর সাথে সাথে আমাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ দাবি, সেটা হলো নতুন রিক্রুটমেন্ট। কারণ আমরা জানি যে নতুন রিক্রুটমেন্ট যদি না আসে তাহলে অসংখ্য ছেলেমেয়ের আলটিমেটলি তাদের জায়গা নেই। কারণ আমরা যদি দেখি প্রায় 21 থেকে 22 হাজার ছেলেমেয়ে হয়তো ইন্টারভিউ দিয়েছে, যার ভেতর থেকে আমরা যদি খেয়াল করে একটু দেখি যে মোটের ওপর অন অ্যান এভারেজ আমরা 11 থেকে 11,500 মতো ছাত্রছাত্রীকে আমরা দেখব যে এইবার বেকারত্ব ঝামেলা মেটালো। এরপর 10,000 ছেলে পড়ে থাকে, যার মধ্যে হয়তো 3 থেকে 3,500 মোটামুটি কেপি কনস্টেবলে যেতে পারে। তারপরেও পড়ে আছে কিন্তু প্রায় অন অ্যান এভারেজ 7 থেকে 8,000 ছেলে। এবং এই যে 7,000 ছেলে, এই 7,000 ছেলের কি হবে? তারা তো ডাব্লিউবিপি এবং কেপি কোনোভাবে কোনো অঙ্কতেই তারা চাকরি পাবে না, তার কারণ অতগুলো সিটি নেই। সহজ অঙ্ক, এটা মেনে নিতে হবে। তাহলে তাদের দরকার নতুন রিক্রুটমেন্ট। শুধুমাত্র তাদের দরকার তা নয়, যারা নতুন আপকামিং পুলিশ হতে চায়, যাদের স্বপ্ন এই খাকি উর্দিটা গায়ে জড়ানোর, তাদেরকেও নতুন রিক্রুটমেন্ট দিতে হবে। এবং তাই জন্য নতুন রিক্রুটমেন্টের দাবি খুব ন্যায়সঙ্গত, বাস্তবসঙ্গত, এবং সেই জন্য আমিও দাবি রাখছি যে যাতে নতুন রিক্রুটমেন্ট খুব দ্রুত প্রকাশ হয়। এবং এই নতুন রিক্রুটমেন্ট নিয়ে বহু জায়গায় বহু রকম আলোচনা হয়েছে, বহু ছাত্রছাত্রী আমাদের সাথে যোগাযোগ করেছে। স্যার, নতুন রিক্রুটমেন্টের ব্যবস্থার মধ্যে যদি কিছু পরিবর্তন আনা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তবে আমি বলবো যে নতুন রিক্রুটমেন্টের ভেতরে আমাদের যে মূল সবচেয়ে বড় দাবিটা থাকবে সেটা হলো হিউজ পরিমাণ ভ্যাকান্সি। তার কারণ হচ্ছে অনেক ভ্যাকান্সি পড়ে আছে, সেই ভ্যাকান্সিগুলো যাতে দ্রুত শূন্যপদ নিয়োগ করা হয়, তাই অনেক ভ্যাকান্সি দিয়ে ফর্ম বার করতে হবে। ওই 2,000-3,000-এর ফর্ম আমরা চাই না, 10,000, 12,000, 15,000, 20,000-এর ফর্ম বেরোনো আমাদের উচিত। আমরা জানি যে এটা একটা পলিসি যে একবারে সবাইকে দেওয়া যাবে না, ধীরে ধীরে দেয়। আর আমি যদি 10,000 করেও দিই তাহলে আমি প্রতি বছর রিক্রুটমেন্ট করি, আর নাহলে 2 বছরের রিক্রুটমেন্ট যদি একবার করি তাহলে একবারে 20,000 দিয়ে দিই। দুটোর মধ্যে একটা সিদ্ধান্তে আসা উচিত বলেই আমার মনে হয়। এবং তার সাথে সাথে এই যে শুধুমাত্র নতুন শূন্যপদ বেরোলেই হবে না, নতুন শূন্যপদ কীভাবে বেরোবে সেটাকে নিয়েও আমরা ইতিমধ্যেই আলোচনা করছি। তোমরা জানো যে নবান্ন সহ হোম অ্যান্ড হিলস থেকে আরম্ভ করে ভবানী ভবন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আমাদের ডেপুটেশন পৌঁছে দিয়েছি। আমাদের নতুন রিক্রুটমেন্টে মূল যে দুটো দাবি রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং ন্যায়সঙ্গত বলেই আমাদের মনে হচ্ছে। সেটা হচ্ছে এক, বয়স বৃদ্ধি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আগের বছর 27 থেকে 30 এই বয়স বৃদ্ধি করার ফলেই আজকে বহু ছেলেমেয়ে যারা কিন্তু বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাবে। অনেক ছেলেমেয়ে যারা এই মোমেন্টে আমি দেখছি যে বয়স বাড়িয়ে কী হবে, এই সমস্ত ছেলেমেয়ের কারা, এরা হলো তারাই যারা আগের বার বয়স বৃদ্ধির জন্য যে সুবিধা পেয়েছিল সেই সুবিধা নিয়ে তারা এবার হয়তো অনেকেই চাকরি পেতে চলেছে। তাদের মধ্যেও দেখা যাচ্ছে এই টেন্ডেন্সিতে কেন বয়স বাড়ানো হবে, এটা তো কঠিন একটা বিষয়। আমি তো আশা করবো, এবং জেন জি যারা নতুন জেনারেশন উঠে আসছে, তোমরা হয়তো জানোই না যে আমাদের এই রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা নিয়মিত নয়, একবার হলে তারপর যে কবে হবে কেউ জানে না। এটা সবচেয়ে বড় সমস্যার কারণ। তার মধ্যে দিয়ে ওবিসি, আজকে ওবিসির জন্য 2 বছর নষ্ট হয়ে গেল, কোনো রিক্রুটমেন্ট নেই, ভাবা যায়। সেই জন্য আমাদের যে সর্বাধিক দাবি যে বয়সটাকে যাতে বাড়িয়ে দেওয়া হয় এবং বাড়িয়ে সর্বাধিক এই পরিস্থিতির মোকাবিলা করা হয়। আমরা চাইব যে বয়স বৃদ্ধি এই আন্দোলনের একটা মুখ্য বিষয় হয়ে উঠুক, কারণ বয়স বৃদ্ধি ছাড়া আলটিমেটলি এই অভূতপূর্ব পরিস্থিতি কিন্তু ম্যানেজ দেওয়া খুবই অসম্ভব। এবং যারা নতুন আসছে মার্কেটে তারা হয়তো অনেকেই বোঝো না বা অনেকেই হয়তো জানো না যে আলটিমেটলি রাজ্যের বাকি সরকারি চাকরিগুলোর অবস্থা কী। তো বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের আরও একটা দাবি থাকবে, সেটা হলো মেয়েদের উচ্চতা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই মেয়েদের উচ্চতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মোমেন্টে 160 সেন্টিমিটার উচ্চতা হয়ে রয়েছে। কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি, আমরা যদি রিসার্চ করি, সেই রিসার্চ বলছে যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের গড় উচ্চতা মোটামুটিভাবে 151 বা তার আশেপাশে। সেখানে প্রায় 9 সেন্টিমিটার উচ্চতার যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে আমাদের। কারণ শুধুমাত্র উচ্চতা দিয়েই পুলিশ নির্ধারণ করা যায় না, মানে শুধু লম্বা পুলিশ হলেই সে ভালো পুলিশ হবে এর কোনো গ্যারান্টি নেই, তাই না? পুলিশ হতে গেলে সাহস দরকার, নিষ্ঠা দরকার, পরিশ্রম দরকার, তার পড়াশোনা জানা দরকার, তবেই তো সেটা ভালো পুলিশ হতে পারবে। নাহলে শুধুমাত্র লম্বা একটা ছেলেকে দাঁড় করিয়ে দিলাম, তার মধ্যে এখন কোনো নলেজই নেই, হবে না।
এবার একটু যদি আমরা গভীরে গিয়ে দেখি যে 157 সেমি কেন হওয়া প্রয়োজন আমরা মনে করছি, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষা রয়েছে, যেখানে জিডির মতো পরীক্ষা রয়েছে, সেখানেও মেয়েদের সর্বাধিক উচ্চতা কিন্তু 157 সেমি। পাঞ্জাবের মতো স্টেট, যারা আমাদের থেকে অনেক বেশি লম্বা, তাদেরও উচ্চতা 160 সেন্টিমিটার নয়, তার থেকে কম ভাবা যায়, মানে 157 আশেপাশে। তার সাথে সাথে অন্যান্য আশেপাশে যত রাজ্য আমরা দেখতে পাচ্ছি, কেউই কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ওভারটেক করে যেতে পারছে না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ওই সর্বাধিক উচ্চতা তালিকায় মেয়েদের ওই 1-2 নম্বর স্থানে রয়েছে। এদিকে মেয়েরা কিন্তু, ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা কিন্তু এতটা লম্বা নয়, এটা বুঝতে হবে। এবং যেহেতু ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে 160-এর কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে, বা 160, ওই 161 বা 160 পয়েন্ট সামথিং, আর সেখানে ঢুকে যাচ্ছে দালাল চক্র। এবং দালাল চক্ররা মানে এটাই তাদের একটা সবচেয়ে সুবর্ণ সুযোগ, যে যেহেতু মেয়েদের এতটা হাইট নেই, হাইটটা একটু কম, তাই জন্য যদি একটু দালাল চক্র অ্যাক্টিভ করে ফেলা যায়। এবার আপনি বলবেন, আপনি এরকম কথা কেন বলছেন, দালাল চক্র আছে? তাহলে আপনি একটু দেখে নিন 26 থেকে 30 নভেম্বরের মধ্যে কি হিউজ পরিমাণ দালাল চক্র গোটা ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও ধরা হয়েছে। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। দালাল চক্র এক্সিস্ট যদি নাই করতো, তাহলে ধরলো কাদের? এটা তো একটা সমস্যা, তাই না? তো সেই জন্য আমরা বলবো যে উচ্চতাটাকে 157 সেন্টিমিটার করে রাখা উচিত। এবং আশেপাশের রাজ্যগুলোতেও আমরা যদি দেখি, মোটামুটি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। তো মেয়েদের উচ্চতা 157 সেমি খুব গুরুত্বপূর্ণ দাবি। তো এছাড়াও কিছু কিছু দাবি রয়েছে, যেমন খুব গুরুত্বপূর্ণ দাবি, কিন্তু এখনও পর্যন্ত সেই দাবিকে কেন সারফেসে নিয়ে আসা হচ্ছে না আমি জানি না। সেটা হলো ওয়েটিং লিস্ট। অনেকে এটা বুঝতেই পারছে না যে ওয়েটিং লিস্টের কী গুরুত্ব। আজকে ভাবুন, আজকে ধরুন এই 11,000 11,500 ছেলে মেয়ে জয়েন করলো। আমি আপনাকে বলে দিচ্ছি, এর মধ্যে থেকে বহু ছেলে মেয়ে এসএসসি দিদিতে চলে যাবে, কারণ 8ম পে কমিশন লাগু হয়ে গেছে। অনেক অনেক বেশি স্যালারি। রিয়েলিটি, এটা এই রিয়েলিটি মানতে হবে। আজকে কেউ সিজিএলের চাকরি পাওয়ার পর নিশ্চয়ই কেউ কনস্টেবলের চাকরি করবে না। আজকে কেউ এসআইয়ের চাকরি পাওয়ার পর কেউ নিশ্চয়ই কনস্টেবলের চাকরি করবে না। তার মানে কনস্টেবল এমন একটা পদ, যেখানে থেকে দেখা যাচ্ছে ছেলে মেয়ে আসছে শুধুমাত্র আপাতত বেকারত্বটাকে ঘুচাতে। যখনই সে অন্যান্য কোনো ভালো চাকরি পেয়ে যাচ্ছে, তখনই সে অন্য চাকরিতে চলে যাচ্ছে, সুইচ ওভার করে যাচ্ছে, এবং এটাই স্বাভাবিক। তার মানে এই যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে, সেটা সেই পোস্টগুলোর কী হবে? এই ভ্যাকেন্ট পোস্টগুলোর জন্যই আমরা বলছি ওয়েটিং লিস্ট, একটা ট্রান্সপারেন্ট ওয়েটিং লিস্ট যদি থাকে, তাহলে নিশ্চয়ই সেটা মানে খুব বড় এবং গুরুত্বপূর্ণ এবং সময়োচিত দাবি হওয়া উচিত এই ওয়েটিং লিস্টটা। কারণ ওয়েটিং লিস্ট ছাড়া এই রিক্রুটমেন্ট এগিয়ে নিয়ে যাওয়া সেটা খুব সমস্যাজনক। এবং বহু ছেলেমেয়ে বলছে, দাদা ওয়েটিং লিস্ট করা তো মানে পিআরবির হাতে নেই। ঠিক। অনেকে বলছে, দাদা 157 সেমি করা তো পিআরবির হাতে নেই। ঠিক। অনেকে বলছে, দাদা বয়সটা বাড়িয়ে দেওয়া তো পিআরবির হাতে নেই। ঠিক। এগুলো অবশ্যই ঠিক, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এটাও ঠিক যে আমাদের তরফ থেকে যে মেয়েগুলো বা ছেলেগুলো মেল করেছে, মেল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, চিঠি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, দিদিকে বলো, এক ডাকে অভিষেক সহ বিভিন্ন পরিকল্পনায় তারা যে ছিল, এবং আমরা এটা খেয়াল করে দেখেছি, দিদিকে বলো থেকে রিং ব্যাক করা হয়েছে, পিআরবি থেকে রিং ব্যাক করা হয়েছে মেয়েদের। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এবং কিছু কিছু মেয়ে অবাক হয়ে গেছে, তারা বলছে যে দাদা আমরা এতদিন পিআরবিতে ফোন করেছি, পিআরবি আমাকে ফোন করছে। ভাবা যায়? এবং এটা হয়েছে, এটা রিয়েলিটি, আমি মেয়েদের কাছে শুনেছি যে পিআরবিও ফোন করে তাদের বলছে যে না ঠিকই, এটাও একটা বাস্তবসম্মত দাবি, আমরা দেখছি, আমরা তো কেউ নই, আমরা দেখছি এই দাবিটাকে ওপরের মহলে পাঠিয়ে দেওয়া যায় কিনা। মানে পিআরবির থেকেও একটা সম্মতি আছে যে 157 সেমি সত্যিই করা প্রয়োজন। কারণ আলটিমেটলি সবাই এটা বুঝতে পারছে যে ব্রিটিশ আমলের একটা রুল, সে চলেই যাচ্ছে 160। আজকে যুগ আপডেট হচ্ছে, পরীক্ষা ব্যবস্থা কেন আপডেট হবে না? সবচেয়ে বড় সমস্যার কারণ আজকে এআই চলে এসছে। আজকের দিনেও আমরা ভাবছি যে এখন আমরা ওএমআরে পড়ে থাকবো। আর সবথেকে বড় ব্যাপার, ওএমআরের ক্ষেত্রে আমি বলবো যে কার্বন কপিটা কিন্তু মাস্ট করে দিতেই হবে। এই কার্বন কপিটা আমি আমার কাছে রেখে দিলে হবে না, কার্বন কপিটা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। এবার অনেকেই বলে, অনেকেই এরকম আমি শুনেছি, দাদা কার্বন কপি দিলে দালাল চক্রের কিন্তু খুব সুবিধা, সে জানতে পারছে কত নম্বর পাচ্ছে, এই কারণেই পিআরবি নাম্বার দেয় না। সবচেয়ে বড় সমস্যা হলো যে আমি দালাল চক্র আটকাতে পারছি না, সেই জন্য আমি একটা লোকের ওএমআর আটকে রেখে দেবো। ভাবা যায়? তাহলে কি, এটা তো কঠিন সমস্যা। দালাল চক্রকে সমূলে আটকে দিতে হবে, এবং এই বছর পিআরবি সেটা আটকেও দিয়েছে লেখা পরীক্ষায়, আমরা দেখেছি সেটা। তার মানে চাইলে আটকে দেওয়া যায়। সুতরাং কার্বন কপি দিয়ে দিতে কারোর কোনো মানে প্রসঙ্গই হয় না। আর যদি তাই হয়, তাহলে ইয়ে দিল কী করে, আমাদের কী যেন বলে ওর নাম, ক্লার্কশিপ দিল কী করে, পিএসসি ক্লার্কশিপ, ওএমআরটাই তুলে দিয়েছে। তাহলে সেখানে তো দুর্নীতি হতে পারে। আরে দুর্নীতি আমি আটকাতে পারছি কি পারছি না, সেটা আমার মানসিকতার উপর নির্ভর করছে। কিন্তু তার সাথে আমি ওই ওএমআরটা দিলাম না বা কার্বন কপিটা দিলাম না, এটা কখনোই তার যুক্তি হতে পারে না। অন্তত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছ থেকে আমরা আশাই করতে পারি না। তারা পুলিশ ধরবে চোর, আর পুলিশই যদি বলে যে চোর তো এটা চুরি করতে পারেই, তাই জন্য আমি এটা দেবো না। আরে বাবা, চোর চুরি করতে পারে মানে কি? তাহলে পুলিশে কী করতে রাখা হয়েছে? এটা তো সবচেয়ে বড় সমস্যার কারণ, তাই না? তো
এই জন্যই আমি বলবো যে অন্তত কার্বন কপিটা যেন দিয়ে দেওয়া হয়। এছাড়াও আমাদের অনেক ক্ষুদ্র 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 দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলোকেও আমরা আমাদের আন্দোলনে বলবো এবং মিডিয়ার সামনে এবং সমস্ত জাতির সামনে, বাঙালির সামনে যে এই জিনিসগুলো অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন। তা না হলে একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা আমরা উপহার দিতে পারছি না। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও বার্তা। আমাদের ভিডিও বার্তার মূল উদ্দেশ্য অনগোয়িং রিক্রুটমেন্টগুলো যেন দ্রুত পাবলিশ হয় এবং নতুন রিক্রুটমেন্ট নতুনভাবে যেন পাবলিশ করা হয়। এবং আমরা এটাও জানি যে বয়স বৃদ্ধির যে জিনিস সেটা প্রায় শেষ দরবারে এসে পৌঁছেছে ক্যাবিনেটের। আমরা হয়তো ক্যাবিনেটের লাস্ট বৈঠকে যদি আমরা দেখতে পারি যে বয়স বৃদ্ধি হচ্ছে, সেটা হয়তো বাংলার জন্য সর্বাধিক বড় জয় হবে। সুতরাং আমি বলবো যে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে, কেউ হয়তো মেয়ে তার হাইট কমাতে চায়, কেউ হয়তো ছেলে তার বয়স বাড়াতে চায়, বিভিন্ন রকমভাবে যারা রয়েছে তারা দলে 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 আমাদের সাথে এসে যুক্ত হও। তার সাথে সাথে অনগোয়িং যে রিক্রুটমেন্ট, যেটা সবার আগে দরকার সিলেকশান, সেই সিলেকশানের ছেলেমেয়েরা, হাজারে হাজারে ছেলেমেয়েরা আসো, কারণ তোমাদের একটা সিলেকশন প্রয়োজন। এবং এক শ্রেণীর লোককে ভুল বোঝানো হয়েছে এতদিন ধরে যে আন্দোলনে গেলে তুমি হয়তো চাকরি পাবে না। আমি একটা উদাহরণ দিই, স্বাগতম গুহ আপনারা হয়তো অনেকেই চেনেন। স্বাগতম গুহ একদম ফ্রন্ট থেকে আন্দোলনে থাকে প্রতিবার। স্বাগতম গুহ এই পিএসসি অভিযানেও আমি দেখলাম, পিএসসি আন্দোলনে স্বাগতম গুহ গেছে, আমি দেখলাম। এবং বিভিন্ন যে কোর্টের লড়াই, সেখানেও স্বাগতম গুহ সমান তালে বিরাজ করে। তারপরেও আমরা দেখছি স্বাগতম গুহ এই বছর 2023 WBCS গ্রুপ এ অফিসার হয়েছে। যার হওয়ার সে হবে, আর যে অজুহাত দেওয়ার সে অজুহাত দেবে। স্বাগতম গুহকে দেখে শেখা উচিত বাংলা ছেলে মেয়েদের। আজকে যারা কনস্টেবল নিয়ে মাতামাতি করছে, যে সমস্ত কনস্টেবল হওয়ার পদপ্রার্থীরা স্বাগতম গুহকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করছে, আমি একটু বলবো আগে মিনিমাম WBCS গ্রুপে অফিসার হয়ে দেখাও 1 or 2 অ্যাটেম্পটে দেখাও। ওই 5 বছর 10 বছর ধরে নয়, 1 or 2 অ্যাটেম্পটে WBCS হয়ে দেখাও এই ইয়ং এজে। তারপর তোমাদের এই সমালোচনা আমরা শুনবো। সেও প্রতিদিন আন্দোলনে আসে, তারপরেও সে WBCS গ্রুপে অফিসার হয়েছে, তারপরেও সে চাকরি করবে। এবং আমার একটা আশা ভরসা, সে সিস্টেমের ভেতরে থেকে সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করবে। এটা হওয়া উচিত। এবং এই জন্যই প্রতিটা ছাত্রছাত্রীকে বললো, ভয় পেও না ভাই। স্বাগতম গুহ তোমাদের আদর্শ হতে পারে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যে পারার সে পারবে, আর যে অজুহাত দেওয়ার সে অজুহাত দেবে। নমস্কার।